হ্যালো, সবাই শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমি একটু শুরু করি বিকজ গতদিন লাস্ট ডেতে আমরা ফাইল সার্ভার কোটা আর স্ক্রিনিং নিয়ে দেখেছিলাম, তাই না? আজকে জি আমাদের স্যার। দেখার টপিক ছিল হলো ব্রাঞ্চ ক্যাশ। তো ব্রাঞ্চ ক্যাশ স্যার, আমার একটা জিনিস জানা ছিল, ওই যে আর হ্যালো ডিএফএস, হ্যাঁ বলেন। স্যার, ওই যে মানে সকল ইউজাররা যাতে একটা নির্দিষ্ট কোটা আছে সবার কাছে যায়, এই জিনিসটা কি দেখাবেন? আরেকবার বলবেন একটু? এই যে আমরা যে ফাইল সার্ভার দেখলাম, সব ইউজার যাতে মানে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, যেমন 5 জিবি করে যাতে সবাই পায়, সেই জিনিসটা কি? হ্যাঁ, গতদিন তো কোটাতে দেখানো হলো না কিভাবে পায়। ওইটা কি সবাই কি সবার জন্য? তো দেখলাম ম্যাপিং করা হয়েছিল। এটা হলো হ্যালো। হ্যাঁ। ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ দিয়ে কিভাবে হবে সেটা হ্যাঁ। আমরা গ্রুপ পলিসিতে দেখবো। হ্যাঁ, জি জি, ওইটার কথা বলছিলাম, যে অটোমেটিক হ্যাঁ, যাতে ওটা লগ ইন ওটা করলে যাতে ওটা সবাই একটা। ওটা সিম্পল একটা পলিসি। হ্যাঁ, যেহেতু গ্রুপ পলিসি আপনাদের থার্ড মডিউলে আছে, আচ্ছা 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 সেকেন্ড স্যার, বুঝতে মডিউলে পারছি। আজকেই মোটামুটি শেষ হয়ে যাবে। সেকেন্ড মডিউলের জিনিসপত্র থার্ড মডিউলে আমরা যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে সমস্যা নেই। তো থার্ড মডিউলে আমরা দেখবো চিরেই, খুব হয়তো সামনের সপ্তাহে আমরা দেখবো আর কি। হ্যাঁ, ওই ওকে স্যার, জিনিসগুলা, ওকে। জি স্যার। থার্ড মডিউলের জিনিসগুলা। জি। তো আমরা ঠিক আছে। আমরা আগেই বলেছি যে ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম এবং ডিএফএস যেটাকে সংক্ষেপে বলে সেইটা, এবং আমাদের যে ব্রাঞ্চ ক্যাশ, এই দুইটাই আসলে সেই ফাইল সার্ভার রিলেটেড জিনিসই, ঠিক আছে? বাট দুইটা ডিফারেন্ট টেকনোলজি। ফাইল সার্ভার রিডান্ডেন্সির কথা বলা হচ্ছে, এবং আরেকটা হলো যে একটা সিঙ্গেল পয়েন্টে আপনার মাল্টিপল সার্ভারের শেয়ার আপনি পাবেন। হ্যাঁ, তো আর ব্রাঞ্চ ক্যাশটা হলো যে আপনি আপনার হেড অফিস থেকে, হেড অফিসের ফাইল সার্ভার থেকে যদি কোনো ফাইল অ্যাক্সেস করেন, সেক্ষেত্রে ব্রাঞ্চ অফিস থেকে, সেক্ষেত্রে দেখা যায় যে একই ফাইল ব্রাঞ্চ অফিসের মাল্টিপল পিপল অ্যাক্সেস করছে, ফলে ভ্যালুয়েবল ব্যান্ডউইথে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একই ফাইল ফাইল সার্ভার থেকে ডাউনলোড হচ্ছে। তো যদি ওই ফাইলটা লোকালি কোনো জায়গায় স্টোর করা, ক্যাশ করা থাকতো, তাহলে আর মেইন অফিসের ফাইল সার্ভারের কাছে আসলে যাওয়া লাগতো না, তাই না? এই কারণে আমরা এই দুইটা টেকনোলজি দেখবো আসলে, যে কিভাবে কাজ করে, কিভাবে আমরা এটাকে আসলে কনফিগার করতে পারি। তো আমরা এই দুইটা জিনিস দেখবো। আমরা একটু লোড করি আমাদের এনভায়রনমেন্টটা।
একটু সময় দেওয়া লাগবে। ওকে, আমি শেয়ার দিচ্ছি। ওকে, এখানে আমরা ঢুকি। আমরা প্রথমে ডিএফএস ইমপ্লিমেন্টেশনটা দেখব। সো আমরা এই জন্য আমাদের LON SVR1 এ চলে যাব। অবভিয়াসলি এখানে ডিএফএসটা আমাদেরকে সার্ভার ম্যানেজার থেকে রোলস অ্যান্ড ফিচার্স থেকে আমাদেরকে ইনস্টল করতে হবে, দেন আমরা আসলে কনফিগার করব। তো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা চলে যাব অ্যাড রোলস অ্যান্ড ফিচার্সে। সেখান থেকে আমরা এটা একটা যে আমরা LON-SVR এ আছি, অবভিয়াসলি ADATAM.com এ এটা জয়েন্ট। সো আমরা এটা ফাইল অ্যান্ড আইসকাজি সার্ভিসের আন্ডারে ফাইল অ্যান্ড আইসকাজি সার্ভিসেস, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো ডিএফএস নেম স্পেস এবং রেপ্লিকেশন। তো রেপ্লিকেশন এবং নেম স্পেসের কথা বলা আছে, আমরা নেম স্পেসটা দিব। অ্যাড ফিচার্স, DFS namespace enables you to group shared folders located on different servers. সিম্পলি বলে দিছে এখানে, চিন্তা করেন যে শেয়ার ফোল্ডারকে, ডিফারেন্ট সার্ভারে থাকা শেয়ার ফোল্ডারকে কি করে, একটা নেম স্পেসের আন্ডারে নিয়ে আসে। তো নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা একটা শেয়ারকে অ্যাক্সেস করতে চাইলে আমরা কি করি, ডাবল ব্যাকস্ল্যাশ দেই, যে মেশিনটাতে শেয়ারটা আছে সেই মেশিনের আইপিটা দেই, ধরে নিচ্ছি সেটা মেশিন, ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা কি করি, এভাবে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা সেই শেয়ারটা চলে আসে, শেয়ারটাকে বা শেয়ারটার নাম দেই, ধরে নিই টেস্ট, এভাবে অ্যাক্সেস করি। তো এখানে নেম স্পেসের কথা বলছে এই কারণে যে আমরা দেখতে পাবো যে এই ডিএফএস এ এই অ্যাক্সেসটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে। রাদার দেন গিভিং এ সিঙ্গেল আইপি অ্যাড্রেস, ডিএফএস এ আমরা দেখতে পাবো যে স্পেশাল ওয়েতে এটা করা যাচ্ছে, সেটাকে হলো ADATAM.com। ADATAM.com এর
.com/, অর্থাৎ ডোমেইন নেম দিয়ে কিন্তু আমরা আমাদের শেয়ারগুলোকে অ্যাক্সেস করতে পারবো, এরকম ভাবে অ্যাক্সেসের কথা বলা হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে, এবং এই টেস্ট না, আমরা বললাম যে অল শেয়ারস এইটার আন্ডারে কিন্তু আমরা এটার আন্ডারে মাল্টিপল জায়গার শেয়ার একটা নামের এগেইনস্টে আমরা আসলে পেতে পারি। তো সেটাকে বলা হচ্ছে যে ডিএফএস গ্রুপ করে দেয় অনেকগুলা সার্ভারে থাকা শেয়ারকে একটা শেয়ারের নামের আন্ডারে নিয়ে আসা। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, ডিএফএস। এই যে লজিক্যালি স্ট্রাকচার্ড নেম স্পেসেস, each namespaces appears to user as a single share folder with a series of subfolders. However, the underlying structure of the namespace can consist of numerous share folders located on different servers and multiple sites. That's the thing. So আমরা কি দিলাম, ডিএফএস নেমস্পেস এন্ড রেপ্লিকেশন। রেপ্লিকেশন কি? রেপ্লিকেশন হচ্ছে যে দুইটা ডিএফএস এর মাধ্যম ডিএফএস সার্ভারের মধ্যে রেপ্লিকেশন হইতে পারে। কোনো একটা ডিএফএস সার্ভার ডাউন হয়ে গেলে আরেকটা ডিএফএস সার্ভার কাজ করবে, তো সেই জন্যই রেপ্লিকেশন ব্যবহার করা হয়। আমরা ইনস্টল করে দিচ্ছি। ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছে। চলুক, এটা শেষ হলে আমরা আরেকটা সার্ভারে যাব।
এখানে দেখেন আমি LON-SVR1 এ আছি। এখন আমরা সার্ভার ম্যানেজারে থেকে আমরা ডিএফএস এর টুলসে চলে যাব। হ্যাঁ, ডিএফএস ম্যানেজমেন্ট। তো এখানে দেখেন নেম স্পেস এবং রেপ্লিকেশন আছে। আমরা নেম স্পেসে চলে যাব এবং নেম স্পেস তৈরি করব রাইট ক্লিক করে, নিউ নেম স্পেস। কোথা থেকে গেলাম? এই জায়গা থেকে। এখানে সিলেক্ট করা অবস্থায় এখানেও আমরা ক্লিক করতে পারি, অল দ্য সেম। সার্ভারের আন্ডারে আমাদেরকে যে সার্ভার আমরা তৈরি করব সেই সার্ভারটা ফাইন্ড নাও করে দেখায় দিতে হবে। আমরা SVR1 এ করছি, সো SVR1 সিলেক্ট করে দিতে হবে আমাদেরকে। আমরা নেক্সট দিয়ে দিলাম। এখন আমাদেরকে নামটা লিখতে হবে, যেহেতু ব্রাঞ্চ অফিস নিয়ে কাজ করছি আমরা লিখে দিলাম হলো ব্রাঞ্চ ডক্স মেবি। হ্যাঁ, তো আমরা এখানে ব্রাঞ্চ ডক্স লিখে দিয়ে আমরা নেক্সটে চলে গেলাম এবং এখানে দেখেন কিভাবে অ্যাক্সেস করা হচ্ছে, যেটা আপনাদেরকে বলেছিলাম যে ডোমেইন নেম দিয়ে আমাদের অ্যাক্সেসটা হবে। এবং আমরা নেক্সট ইসে চলে গেলাম। দেখেন এবং আমরা জাস্ট ক্রিয়েট করে দিব। তো আমাদের নেম স্পেস তৈরি হয়ে যাচ্ছে, এখানে ক্রিয়েট হয়ে গেল। আমরা ক্লোজ করে দেই। দেখেন আমাদেরকে আমাদের নেম স্পেসটা দেখাচ্ছে। এখন এই যে ফোল্ডারটা তৈরি হলো, এটা জাস্ট একটা সেন্ট্রাল পয়েন্ট তৈরি করলাম আমি। এখন আমরা এই সেন্ট্রাল পয়েন্টে শেয়ার ফোল্ডারগুলোকে অ্যাড করব। এখন ধরেন আমি চাইলে এখান থেকেই শেয়ার ফোল্ডার তৈরি করে অ্যাড করে দিতে পারি। তো সেটা আমরা কিভাবে করব? এই পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্টে রাইট ক্লিক করে আমরা বলবো নিউ ফোল্ডার এবং আমরা বলবো এই ফোল্ডারটার নাম কি। ধরেন আমরা এই ফোল্ডারটার নাম দিলাম হলো ডেটা ফাইলস। এখন এই ডেটা ফাইলসটা দেখেন ফোল্ডার টার্গেট, এটা হলো নেম আর এটা হলো টার্গেট। এই ডেটা ফাইলস এই শেয়ার ফোল্ডারটা কোথায় থাকবে সেইটার জন্য আমরা অ্যাড করছি, অর্থাৎ আমরা আসলে ডেটা ফাইলস এই ফোল্ডারটা আসলে অ্যাড করছি। এখন আমাকে বলছে যে তুমি এই ফোল্ডারটা কোথায় আছে সেটা তুমি অ্যাড করে দাও।
আমরা যদি এখানে বলে দেই যে ডাবল ব্যাকস্ল্যাশ lon ড্যাশ svr1 ব্যাকস্ল্যাশ হ্যাঁ ডেটা ফাইলস, এভাবে আমরা যদি বলে দেই তো সেটা এই মেশিনেরই ডেটা ফাইলস হচ্ছে। কিন্তু এই মেশিনে আমরা দেখব যে সি ড্রাইভে বা হোয়ারএভার কোথাও আসলে ডেটা ফাইলস আছে কিনা, নাই। কিন্তু দেখেন আমরা যদি যাই টুলস থেকে কম্পিউটার ম্যানেজমেন্টে, সেখানেও আমরা আসলে ডেটা ফাইলস পাবো না। শেয়ার ফোল্ডারের আন্ডারে, শেয়ারস এর আন্ডারে। এবার আমরা চলে যাই আমাদের ডিএফএস এ এবং সেখান থেকে আসলে আমরা এই ফোল্ডারটা যে তৈরি করছি, ওকে করলেই একটা ওয়ার্নিং আমাদেরকে দেখাবে, বলবে যে আরে এই শেয়ার ফোল্ডারটা ডাজন্ট এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইট? তুমি কি এটা ক্রিয়েট করতে চাও? আমি বললাম ইয়েস। তো ক্রিয়েট করতে চাই ইয়েস বললেই কি হলো? এটা কোথায় ক্রিয়েট করব, তার পাথ কোথায়, সেটা বলতে হবে না আমাদেরকে? সিম্পলি সেইটা এখন আমি বলে দিব যে আমরা চাই হলো সি ড্রাইভের মধ্যে ব্রাঞ্চ ডক্স এর মধ্যে আমরা ডেটা ফাইলস চাই। এখন কিন্তু শেয়ার পারমিশন দেয়া যাবে এই জায়গা থেকে। ওকে, সো আমরা বলে দিলাম এখানে আমরা কিছু চাইলে দিতে পারি, অল ইউজার্স হ্যাভ রিড অনলি পারমিশন। আমরা চাইলে কাস্টম পারমিশন দিতে পারি, এভরিওয়ান মনে করেন যে ফুল কন্ট্রোল অর হোয়াট এভার। সো আমি জাস্ট দেখাচ্ছি, এখানে আমি বলে দিলাম অল ইউজার্স হ্যাভ রিড অ্যান্ড রাইট পারমিশন, ওকে দিয়ে দিলাম। বললো যে এই ফোল্ডার কিন্তু নাই, আগে বলেছিল শেয়ার নাই, এবার বলছে ফোল্ডার নাই, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট দ্য ফোল্ডার? ইয়েস। এবার দেখেন এখানে চলে আসছে, এবং আমরা যদি এবার এইখানে গিয়ে রিফ্রেশ দেই শেয়ারস এর আন্ডারে, দেখবো যে হ্যাঁ ডেটা ফাইলস কিন্তু এখনই কিন্তু অ্যাড হলো, তাই না? এবং দেখেন ডেটা ফাইলস এর লোকেশন কোথায়, সি ব্রাঞ্চ ডক্স ডেটা ফাইলস এর মধ্যে।
আমরা কিছু শুনতে পাচ্ছি না। এবার আমরা চলে এসেছি টর সার্ভারে, একটু ড্রপ করেছিল মনে হয়। তো এবার আমরা চলে আসি টর সার্ভারে। তো টর সার্ভারে আমরা এখানেও আমরা ডেটা ফাইলস তৈরি করব। আমরা টুলসে চলে যাই, ডিএফএস ম্যানেজমেন্ট, সেখান থেকে নেম স্পেস, এবং একইভাবে আমরা নেম স্পেসে রাইট ক্লিক করে নিউ নেম স্পেস করব এবং সেখান থেকে আসলে আমরা এবার অ্যাড করে দিব আমাদের টর সার্ভারকে, টর SVR1। এবং এখানে একইভাবে আমরা ডেটা ফাইলস লুচিপুরে হাসা হ্যালো ম্যারেজার সরাইলো বলা। ওকে, সো এখানে আমরা কি করব, এখানে আমরা নেম দিয়ে দিব ব্রাঞ্চ ডকস, ব্রাঞ্চ ডকস, নেক্সট। অ্যাকচুয়ালি আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। টর সার্ভার, টর, এবং আমরা বলে দিলাম যে ব্রাঞ্চ ডকস, নেক্সট। নেক্সট আমরা অ্যাকচুয়ালি এটাকে আমরা এইভাবে না, আমরা নেম স্পেস সার্ভার তো অলরেডি করেছি, আমরা নতুন নেম স্পেস দিব না, এই যে এইটা সিলেক্ট করে দিব আমরা। হ্যাঁ, আমরা রাইট ক্লিক করে কি বললাম, আমরা বললাম যে অ্যাড নেম স্পেস টু ডিসপ্লে। সো আমাদের এই নেম স্পেস তো অলরেডি করা হয়ে গিয়েছে, তাই না? সো ব্রাঞ্চ ডকস এর এখানে ডেটা ফাইলস এর অবস্থান কোথায় দেখেন, LON-SVR1 এ ডেটা ফাইলসটা আছে। এখন এই ডেটা ফাইলসটা আরো একটা জায়গায় আমি রাখতে চাই, রাইট ক্লিক করব আমরা, অ্যাড ফোল্ডার টার্গেট। তার মানে ডেটা ফাইলসের ভেতরে যে জিনিস থাকবে সেটা দুইটা ফাইলের মধ্যে, দুইটা সার্ভারের মধ্যে থাকবে।
আমরা একটু কপি করে নিচ্ছি, কারণ এই জিনিসটা লাগবে পরবর্তীতে। আমরা বলে দিচ্ছি ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে দেই, আমরা বলবো এই ব্রাঞ্চ ডক্স এর জায়গাটাতে আমরা বলবো tor svr1, tor-svr1, এবং ওকে করব। আমরা আমাদেরকে বলবে যে টার্গেট তো নাই এখানে, সো আমি বলবো ইয়েস, এবং এখন বলবে যে এই শেয়ার ফোল্ডারটার পাথ কোথায় সেটা আমাকে দেখাও। তখন আমি বলে দিব যে আমার সি ড্রাইভে এটা থাকবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়েছি আমরা, c:\\, সেম থিং কিন্তু ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, সো ওকে দিয়ে দিলাম। আমরা বললো যে এই সার্ভারে নাই এটা, সো আমার ক্রিয়েট করা লাগবে। সো ক্রিয়েট করলাম আমরা। দেখেন এখন বলছে যে a replication group can be used to keep this folder target synchronized. Do you want to do that replication group? দেখেন রেপ্লিকেশনের আন্ডারে কিন্তু কিছু নাই, বাট আমরা যখন ও ইয়েস দিব তখন রেপ্লিকেশন গ্রুপ কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা ইয়েস দিচ্ছি। তো দেখেন আমাদেরকে এখানে কি দিয়েছে, রেপ্লিকেশন গ্রুপ তৈরি করার উইজার্ডটা ওপেন করে দিয়েছে। তো আমরা এখানে যেরকম দেওয়া আছে এরকম ডিফল্ট সেটিংস আমরা রাখবো, বিকজ এই নামেই আমরা রেপ্লিকেট করতে চাই। আমরা নেক্সট দিয়ে দিচ্ছি। এখন দেখেন বলছে যে এই দুইটা, এই ডেটা ফাইলস শেয়ার ফোল্ডারটা দুইটা জায়গায় থাকবে, টর সার্ভারে এবং লন সার্ভারে। সো যে কোনো একটা সার্ভার যদি ডাউনও হয়ে যায় আমার শেয়ার কিন্তু ডাউন হবে না। সো মাল্টিপল সার্ভারে এটা হইতে পারে, শুধু দুইটা সার্ভারে না। তখন আসলে চলে আসবে টোপোলজির একটা ব্যাপার। এখানে বলে দেওয়া হচ্ছে যে কোন সার্ভার প্রাইমারি হবে। তা আমরা বলে দিলাম LON ড্যাশ। বলেন, কোনো কোশ্চেন আছে? তো আমরা পরবর্তী পেজে চলে যাব। এইখানে টপোলজির কথা বলা আছে। যদি তিনটা সার্ভার হইতো তাহলে আমরা হাব এন্ড স্পোকটাকে অ্যাকচুয়ালি দেখতে পারতাম, তবে হাব এন্ড স্পোক না হয়ে ফুল মেশ হওয়াটাই বেটার। ঠিক আছে, এবং দেখেন যদি আপনার সার্ভারের মধ্যে ব্যান্ডউইথ কম থাকে বা আপনি আসলে সার্ভার রেপ্লিকেশনের জন্য ব্যান্ডউইথকে কন্ট্রোল করতে চান, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ব্যান্ডউইথ আপনি কিন্তু এখানে দিতে পারেন। ওকে, সো আমি ফুল ব্যান্ডউইথে দিচ্ছি এবং আমরা জাস্ট ক্রিয়েট বাটনে হিট করব, সে তৈরি হয়ে যাবে এবং আমরা কনফার্ম করে দিব। সো আমাদের
তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা ডিএফএস কনফিগার করতে পারি এবং মাল্টিপল সার্ভারে আমাদের শেয়ার ফোল্ডারগুলো থাকবে। এখন আমরা এটাকে ভেরিফাই করব। তো আমরা এসভিআর 1-এ আছি, আমরা যদি ফাইল এক্সপ্লোরারে যাই বা আমরা রানে যাই, আমরা ডাবল ব্যাকস্ল্যাশ দেই এবং বলি adatum.com ব্যাকস্ল্যাশ দেই যদি আমরা, এবং আমরা ব্রাঞ্চ ডক্স ব্যাকস্ল্যাশ ডেটা, এই যে দেখছেন চলে আসছে অলরেডি, ফাইলসের মধ্যে আমরা ঢুকে গেলাম। আমরা এখানে একটা ফাইল তৈরি করি, টেক্সট ডকুমেন্ট, আমরা নাম দেই REPLTEST, এই নামে আমরা নামকরণ করি ফাইলটাকে, রেপ্লিকেশন টেস্ট। আমরা এটা তৈরি করে দিয়েছি এই জায়গায়, কিন্তু আমরা যদি ফাইল এক্সপ্লোরারে যাই এবং আমরা সি ড্রাইভে চলে গেলাম, সেখান থেকে ব্রাঞ্চ ডক্সে চলে গেলাম, ডেটা ফাইলসে গেলাম, আমরা কি এখনো তৈরি করতে, ওই জিনিসটা কোথায়, এখানে ডেটা ফাইলসের মধ্যে এটা আসছে, আমরা রিফ্রেশ দেই দেখি, ওমা আমরা এটা না তৈরি করলাম, আমরা রাইট ক্লিক করে এটা তৈরি করলাম না, টেক্সট ডকুমেন্ট, রিফ্রেশ, আমরা কি তৈরি করি নাই এরকম কিছু? ওপস, কোথায় করছি, এই জায়গায় না, আমরা করব হলো এই জায়গায়, এই যে আসছে REPL টেস্ট, এটা তো করেছিলাম, সত্যি করেছি। তো আমরা হিসাবে, আমাদের সি ড্রাইভের মধ্যে এটা আসলে চলে আসার কথা। হ্যাঁ, এখানেও আসবে, ওখানেও আসবে, দুই জায়গায় আসবে। তো আমরা আমরা এখন কোন সার্ভারে আছি আমরা দেখি একটু, আমরা আসলে টর সার্ভারে আছি, তাই না? ওই কারণেই সমস্যাটা হয়েছে অ্যাকচুয়ালি। আমরা লোন এসভিআর এ যদি যাই, আমরা ডিএফএস এ যাই, এসভিআর এ এখনো ওই জিনিসটা অ্যাকচুয়ালি আসে নাই, তাই না? আমরা একটু রিফ্রেশ দিব, ডেটা ফাইলসের মধ্যে যাব, এই যে এখানেও দুইটা চলে আসছে। হ্যাঁ, এখানেও কিন্তু দুইটা আসছে, একটা হলো টর সার্ভার, একটা হচ্ছে লন সার্ভারে। তো আমরা ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে adatum.com ব্যাকস্ল্যাশ branch cache, branch data, probably branch data, তাই না? branch docs, oops, অ্যাকচুয়ালি আমার ল্যাবটা কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে।
যার জন্য সমস্যা হয়েছে। Just a minute. তো এখানে ব্রাঞ্চ ডক্স এর মধ্যে আমরা ঢুকি, ডেটা ফাইলস এর মধ্যে ঢুকি, এই যে দেখেন রেপল টেস্ট কিন্তু এখানে চলে আসছে, তাই না? এটাই দেখানোর বিষয় ছিল যে একটা জায়গায় আমরা তৈরি করেছি, কিন্তু আমরা কিন্তু টর সার্ভারে ওটা তৈরি করা হয়েছে, বাট লোন সার্ভারে এসে আমরা দেখতে পাচ্ছি লোন সার্ভার এখানে উপস্থিত। এর কারণটা হলো যে আমরা আসলে দুইটা সার্ভারে কিন্তু এটা কনফিগার করেছিলাম, তাই না? দ্যাটস ওয়াই। তো এখন যদি আমার টোর সার্ভার ডাউন হয়ে যায় বা লন সার্ভার যদি ডাউন হয়ে যায়, নো ইস্যু, আমরা কি করতে পারবো, আমরা ফাইলটা আসলে পাবো। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি আমাদের ডিএফএসটাকে কনফিগার করব। আশা করছি জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। বলেন কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, ডিএফএস টা তো দেখলাম আমরা, ডিএফএস এর ভিতরে যদি আরো সাব ফোল্ডার থাকে সেইগুলাকে আমরা কি জাস্ট ফোল্ডার আকারে তৈরি করে রাখলেই হয়ে যাবে? হ্যাঁ, আপনার সে ফর এক্সাম্পল ভেতরেও যদি সাব ফোল্ডার করেন, তারপরে হলো ফাইল তৈরি করেন, নো ইস্যু। ডিপার্টমেন্ট ওয়াইজ, গ্রুপ ওয়াইজ যদি আমরা ফোল্ডার করি, হ্যাঁ সেই ফোল্ডার গুলি জাস্ট করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ তারপরে পারমিশন আর কি, ওই পারমিশনের ব্যাপারটা তো আলাদা। হ্যাঁ, পারমিশনের ব্যাপার আলাদা। আর আরেকটা জিনিস, আমরা ক্লায়েন্ট ইন্ডে তাহলে হচ্ছে ম্যাপ করব কোন কোন পাথটা দিয়ে? ক্লায়েন্ট এন্ডে আপনি ম্যাপ করবেন হলো মেইন পাথটা, কারণ ক্লায়েন্ট কিন্তু, ধরেন একটা ক্লায়েন্টের কথা যদি চিন্তা করি, আমি ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে, হ্যাঁ, ADATUM.com ব্যাকস্ল্যাশ, দেখেন আমরা যদি বলি ডেটা ফাইলস, এভাবেই তো আমরা দিয়েছিলাম। হয়ে গেল ব্রাঞ্চ ক্যাশ, ব্রাঞ্চ ডক্স, ডেটা ফাইলস, এইভাবে ম্যাপ করবেন অ্যাকচুয়ালি, এইটা সিলেক্ট করে দিয়ে। আমি আর একটু একটু ক্লিয়ার হওয়ার জন্য আর একটু আমি ক্লায়েন্টকে আমার এই ডোমেইন নেমটা আর কি জানাতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আসলে আমি কোনোভাবে কোনো কাস্টমাইজেশনের কোনো উপায় আছে কিনা? না, ডোমেন নেম তো আপনাকে জানা, ডোমেন নেম তো কোনো ইস্যু না, ডোমেন নেম তো ও জানবেই, ওর মেশিনেই তো আছে ডোমেন নেম। না, তারপরে এই পুরো পাথটা দিতে চাচ্ছি না আমি, তাহলে কি কোনো আদার কোনো ওয়ে আছে? না, এটা এইভাবেই অ্যাক্সেস করতে হবে। বরং এভাবে দিলে তো বেটার। কারণ হলো কি যে বিহাইন্ড দ্য সিন আসলে কোন সার্ভার এর পিছনে কাজ করছে,
ক্লায়েন্ট কিন্তু কখনোই জানতে পারবে না। ডোমেইন নেম দেওয়াতে কোনো ইস্যু নাই আমি মনে করি। না আমার স্যার জানার জন্য। সিনেম দিয়ে কি কিছু করা যায়? না না, এটা আসলে ডিএনএস এর সাথে রিলেটেড না, বুঝছেন? আচ্ছা, কারণ সিনেম হবে হলো হোস্টের, এখানে তো হোস্ট নাই, হোস্ট নয়, আচ্ছা আচ্ছা, এখানে তো ডোমেইন শেয়ার নেই। পাথ। হ্যাঁ, ডোমেইন নেম দেওয়া। আইপি অ্যাড্রেস দিলে কি স্যার না করা না, যাবে না? আইপি অ্যাড্রেস হলো সিঙ্গেল পাথ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা কিন্তু একটা পাথ বলছে না। আপনার যদি আরো 10টা ফাইল সার্ভার থাকতো, ডিএফএস সার্ভার থাকতো, তাহলে এই 10টা মিলেই একটা নাম। আচ্ছা আচ্ছা। যেমন আমরা নর্মাল ফাইল সার্ভারে হচ্ছে মেশিন নেম প্লাস হচ্ছে ফোল্ডার নেমটা দিয়ে একটা শেয়ার পাথ করে দিয়ে আসলে ম্যাপ করি, এই ডিএফএস বুঝতে এ কি পারছি। ব্যাপারটা একটু আলাদা তাহলে? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে ওইভাবে তো আপনি আসলে কি করতে পারবেন না, একটা কমন জায়গায় যেতে পারবেন না, বিকজ আপনার শুরুতেই কমন না, শুরুতেই সিঙ্গেল একটা সার্ভারের নাম চলে আসতেছে, তাই না? তো হুম। যার জন্য সেই কমন জায়গাটা করার জন্যই আসলে এটা করা হয়েছে। হ্যাঁ, এবং এটাতে সুবিধা আছে, বললাম যে মাল্টিপল সার্ভারে যে এই ফাইল আছে এবং মাল্টিপল সার্ভার বিহাইন্ড দ্য সিন চলতেছে, ক্লায়েন্ট তো জানবেই না, ক্লায়েন্টের জানার কোনো ওয়ে নাই। এই আর কি। তো এটা হলো আমাদের ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, কিভাবে আমরা কনফিগার করতে পারি আমরা ভেরিফাই করে দেখালাম। প্রত্যেকবার ক্লায়েন্ট কি ঢোকার সময় এই পাথটা দিয়েই ঢুকবে নাকি ফোল্ডার আকারে ম্যাপ করা থাকে সেইভাবে ম্যাপ ম্যাপ করা যাবে? নেটওয়ার্ক, ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ ক্লায়েন্টকে তো এইভাবে আপনি দিবেনই না কখনো, ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ করে দিবেন, শেষ। সেইটা আবার এখানে আমার দেখাচ্ছে না, এই পাথটা দিলে তো সরাসরি এই ফোল্ডারটাতে চলে আসলো। এই দেখেন এখানে আপনি তো দিবেন এইভাবে, তাই না? এই যে এখন আপনি চাইলে কি করতে পারেন, এটা রিনেম করতে পারেন। হ্যাঁ, আপনি বলে দিলেন শুধু ডেটা ফাইলস, ক্লায়েন্ট তো জানলো না এটা কোথায় আছে, জানলো? আমি জানতে হ্যাঁ চাচ্ছিলাম যে এইটা কি আসলে ম্যাপ করার সাথে সাথে রিনেম করার ব্যাপারটা আগেই কি এইভাবে দেওয়া যায় কিনা? হ্যাঁ, দেওয়া যায়। ওটা গ্রুপ পলিসির মাধ্যমে করতে হবে। আচ্ছা আমি দেখাবো এটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নো ইস্যু, আমি দেখাবো, এই সামনের সপ্তাহে দেখতে পারবেন। একদম সহজ জিনিস, একদম জলবৎ তরল, বুঝছেন? জাস্ট একটা বক্সের মধ্যে লিখবেন, আর কিছুই না, আর কিচ্ছু না, এত কষ্টও করা লাগবে না। এক জায়গায় দিলে থাউজেন্ডস অফ মেশিনে চলে যাবে। জাস্ট একটা বক্সের মধ্যে লিখবেন যে কি নামে এটা আপনি ক্লায়েন্টকে দেখাতে চান। যেমন আমি রাইট ক্লিক করে এখানে রিনেম করলাম, ওখানে পলিসির মাধ্যমে হবে। এই পার্থক্য শুধু একটাই। দেখে ফেললাম যে কিভাবে আমরা ডিএফএস করতে পারি। এখন আমরা জাস্ট যেটা দেখব সেটা হলো যে ব্রাঞ্চ ক্যাশের বিষয়টা। আমরা বলেছিলাম যে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকচুয়ালি ব্রাঞ্চ অফিসের ইউজাররা যাতে একই ফাইল মাল্টিপল বার নামানোর যে বিষয়গুলো থাকে এগুলা থেকে একটা রিলিভের বিষয়, ব্যান্ডউইথ অপটিমাইজড ইউটিলাইজেশনের বিষয় চলে আসে এখানে ব্রাঞ্চের ক্ষেত্রে, বিশেষ করে। কারণ হলো ব্রাঞ্চ অফিসগুলোতে সেরকম ভাবে ব্যান্ডউইথ থাকে না। তো আমরা সেটা কিভাবে করব? তো আমরা
আরেকটা সার্ভার এখানে চলে যাব আমরা, এটা ডিফারেন্ট একটা সার্ভার, SYD-SVR1। এখানে আমরা আসলে ব্রাঞ্চ ক্যাশ কনফিগার করব। তো ব্রাঞ্চ ক্যাশ আমাদেরকে ইনস্টল করা লাগবে, জাস্ট লাইক ইনস্টলিং DFS। সো আমরা চলে যাই, তো ব্রাঞ্চ ক্যাশ এখানে আমরা দেখব যে এটাও ফাইল আনা আইসকাজির আন্ডারে, ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক ফাইলস, এটা আমরা চুজ করে দিব। দেখেন এখানে বলছে ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক ফাইলস প্রোভাইড সাপোর্ট ফর ব্রাঞ্চ ক্যাশ অন দিস ফাইল সার্ভার। ব্রাঞ্চ ক্যাশ ইজ এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যান্ডউইথ অপটিমাইজেশন টেকনোলজি, একটু আগে যেটার কথা আমরা বলছিলাম। কি করে সে? দ্যাট ক্যাশেস কন্টেন্ট ফ্রম ইয়োর মেইন অফিস কন্টেন্ট সার্ভার। এই যে যে সার্ভারটা আমরা এখন করছি, এটা হচ্ছে আমাদের সেই কন্টেন্ট সার্ভার, বলতে পারেন ফাইল সার্ভার। ওকে, at branch office locations, allowing client computers at branch offices to access the content locally rather than over the WAN, যাতে ব্রাঞ্চ অফিসের সবাই কি করতে পারে, ওভার দ্য ওয়ান তাদের কন্টেন্ট অ্যাক্সেস না করে লোকালি অ্যাক্সেস করতে পারবে। কোনগুলা সে ওভার দ্য ওয়ান না করে লোকালি করবে? যেগুলা অ্যাকচুয়ালি যে কন্টেন্টগুলা অ্যাকচুয়ালি কেউ একজন একবার অ্যাক্সেস করেছে, তা না সারা সব কন্টেন্টকেই তো একবার এসে নিয়ে আসতে পারবেন। যেটা দরকার তার, যে ফাইলগুলো আসলে ব্রাঞ্চ থেকে দরকার, সেই ফাইলগুলি সে শুধুমাত্র ক্যাশ করবে, যেগুলোকে একবার অ্যাক্সেস করা হয়েছে। After you complete installation, you must share folder and enable hash generation for share folder by using group policy or local computer policy. So group policy কথা চলে এসছে, বাট আলটিমেটলি দুই ভাবেই করা যায়, লোকাল পলিসির মাধ্যমেও করা যায়, গ্রুপ পলিসির মাধ্যমেও করা যায়। সো আমরা দেখব, সো আমরা ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক ফাইলস আমরা দিয়ে দেই। এবং আমরা ইনস্টল করে দিচ্ছি। তো আমাদের ইনস্টল হয়ে গেল। এখন আমরা লোকালি এই জিনিসটা করছি, যেহেতু আমরা গ্রুপ পলিসি এখনো পর্যন্ত আপনাদেরকে দেখাই নাই, ওই জটিলতায় আমরা আসলে যাচ্ছি না। হ্যাঁ, সো আমরা gpedit.msc করে দিচ্ছি। এটা হচ্ছে লোকাল গ্রুপ পলিসি। হ্যাঁ, তো
তো এখানে কম্পিউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটের আন্ডারে, নেটওয়ার্কের আন্ডারে ল্যান ম্যান সার্ভার বলে একটা জিনিস আছে, এটাও একটা পলিসি। সো এই ল্যান ম্যান সার্ভারে আমরা কি করব, হ্যাশ পাবলিকেশন ফর ব্রাঞ্চ ক্যাশ, এটাকে আমরা এনেবল করে দিব। এবং ব্যাপারটা কি হচ্ছে এখানে সেটা আমরা একটু দেখি। This policy setting specifies whether a hash generation service generates hash, also called content information, for data that is stored in share folder. অর্থাৎ শেয়ার ফোল্ডারে এই ব্রাঞ্চ ক্যাশের জন্য যদি কোনো ডেটার হ্যাশ জেনারেশনের জন্য এটা ব্যবহার করা হবে। ওকে, এটা কেন করা হবে? বিকজ ধরেন যে একটা ফাইল যেটা ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা হয় সেটা আছে মেইন অফিসের ফাইল সার্ভারের আন্ডারে থাকা কোনো একটা ফোল্ডারে, শেয়ার ফোল্ডারে। এখন সেই ফাইলটা ব্রাঞ্চের ইউজারদের দরকার হয়, তো ব্রাঞ্চ ইউজার সেটাকে ডাউনলোড করলো। এখন আজকে ডাউনলোড করলো, সেটা এই ব্রাঞ্চ ক্যাশ টেকনোলজির মাধ্যমে ব্রাঞ্চে ক্যাশ হয়ে থাকলো, কিন্তু সেই ফাইলটা আগামীকালকে চেঞ্জ হলো। তাহলে এই চেঞ্জটা কিভাবে ক্যাশ হবে? কিভাবে বুঝবে সার্ভার যে এখানে চেঞ্জ হয়েছে? ব্রাঞ্চ ক্যাশ কিভাবে বুঝবে? এই হ্যাশের মাধ্যমে। যখন ব্রাঞ্চ ক্যাশ সার্ভিস দেখবে যে ফাইলটা ক্যাশ করা ছিল তার হ্যাশটা ডিফারেন্ট হয়ে গেছে, তার মানে তাকে আবারও ক্যাশ করা লাগবে। আশা করি আইডিয়াটা বোঝা গেছে যে কেন আমরা এটাকে এনেবল করব। সো এনেবল করে দিচ্ছি আমরা, এবং আমরা বলে দিব অ্যালাউ হ্যাশ পাবলিকেশন অনলি ফর শেয়ার ফোল্ডার্স, অল শেয়ার ফোল্ডারের জন্য না, অনলি ফর শেয়ার ফোল্ডার অন হুইচ ব্রাঞ্চ ক্যাশ ইজ এনেবলড। যেসব শেয়ার ফোল্ডারে শুধু ব্রাঞ্চ ক্যাশ এনেবল করা থাকবে সেই সব শেয়ার ফোল্ডারেরই ফাইলগুলোর জন্য তুমি হ্যাশ পাবলিকেশন জেনারেট করো, জেনারেট করাটাকে অ্যালাউ করো, এটা আমরা বলে দিব। সো আমরা এনেবল করে দিলাম এবং ক্লোজ করে দিলাম লোকাল পলিসিকে। এখন আমরা কি করব, শেয়ার ফোল্ডার তৈরি করব। আমরা একটু আগে যখন ব্রাঞ্চ ক্যাশকে ইনস্টল করতে গিয়েছিলাম তখন কিন্তু একটা পর্যায়ে আমরা দেখেছি যে দুইটা কাজ আমাদেরকে করতে বলা হয়েছে ইনস্টলেশনের পরে। একটা হলো যে হ্যাশ জেনারেশনের পলিসি, আর একটা হলো শেয়ার ফোল্ডার। এবং সেই শেয়ার ফোল্ডারে ব্রাঞ্চ ক্যাশকে এনেবল করতে হবে আমাদেরকে, শুধু শেয়ার ফোল্ডার করলে হবে না। বিকজ আমরা তো শেয়ার ফোল্ডার করেছি এর আগে অনেক, কিন্তু কোথাও তো ব্রাঞ্চ ক্যাশ দেখলাম না। তো সেইটা আমরা আজকে দেখব যে আসলে কোথায় ব্রাঞ্চ ক্যাশকে আমরা শেয়ার ফোল্ডারের ক্ষেত্রে এনেবল করব, হুইচ ইজ আ কাইন্ড অফ ইন্টারেস্টিং, বিকজ আমরা এখনো শেয়ার ফোল্ডার করছি বাট ব্রাঞ্চ ক্যাশ তো দেখি নাই কখনো। সো লেটস create a share folder on C drive, root of C drive, and name it share. Okay, so এটার প্রপার্টিজে আমরা চলে যাই। প্রপার্টিজে গিয়ে অবভিয়াসলি আমরা শেয়ারিং এ যাব। এই ব্রাঞ্চ ক্যাশ এটা কি হচ্ছে ডিএফএস এর একটা পার্ট হবে নাকি আলাদা না, একটা ডিএফএস শেয়ার এর পার্ট টেকনোলজি? না। আচ্ছা, ডিএফএস এর পার্ট না এটা। তবে আপনি আপনি ব্রাঞ্চ ক্যাশ একটা ফাইল সার্ভারে করলে ডিএফএস থাকতে পারে সে জায়গায়, নো ইস্যু। তবে আমরা আলাদাভাবে দেখাচ্ছি পরে, তবে দুইটা একই সাথে থাকতে পারে। কনফিগারেশনটা পার্ট না, কনফিগারেশন আলাদা আলাদা, হ্যাঁ, বাট একই জায়গায় তারা থাকতে পারে, নো ইস্যু। ওকে, জি।
তো যাই হোক অ্যাডভান্স শেয়ারিং এ চলে যাই আমরা এবং অবভিয়াসলি শেয়ার দিস ফোল্ডার দিব আমরা এবং ধরেন আমরা ফর সিম্পলিসিটি আমরা ফুল কন্ট্রোল দিলাম, হ্যাঁ এভরিওয়ান। আমরা জাস্ট কনফিগারেশনটা দেখাতে যাচ্ছি আপনাদের। এখন দেখেন শেয়ার তো দিয়ে দিলাম, এটা আমাদের নর্মাল শেয়ার ছিল, কিন্তু আমরা যেভাবে শেয়ার দেই কিন্তু আমরা তো ব্রাঞ্চ ক্যাশ দেখলাম না কোথাও, তাই না? এই জন্য আমরা আবারও শেয়ারিং এ যাব। আসলে আমরা কোথায় মিসটা করি, এই যে দেখেন ক্যাশিং বলে একটা বাটন আছে, এই বাটনে আপনাকে ঢুকতে হবে। এই যে দেখেন এনেবল ব্রাঞ্চ ক্যাশ, দেখছেন? এইটা আপনাকে এনেবল করে দিতে হবে, তাহলে আপনার একটা শেয়ার ফোল্ডারে ব্রাঞ্চ ক্যাশ এনেবল করা হয়ে যাচ্ছে। এটা যদি আমরা ওই ডিএফএস এর যে ফোল্ডারটা তৈরি করলাম, শেয়ার ফোল্ডারটা, সেইখানে যদি ওই ক্যাশটা এনাবেল করে দিই তাহলে তো একটা একসাথে দুইটা হয়ে গেল, এরকম কিছু হ্যাঁ করা যায় না? দুটো হয়ে গেল, সেটাই। সো আমরা ওকে করে দেই, ওকে করে দেই, তাহলে এখন কিন্তু আমরা কিন্তু এই ফোল্ডারটাতে কিন্তু ব্রাঞ্চ ক্যাশকে এনেবল করেছি। হ্যাঁ, এখন আমরা কিছু ফাইল এই ফোল্ডারের মধ্যে রাখতে চাই। কপি C:\Windows এর মধ্যে থাকা System32 মধ্যে থাকা একটা ফাইল MS Paint, এটাকে আমরা C:\share এর মধ্যে কপি করতে চাই। সিম্পল কপি, জাস্ট আমি কমান্ড লাইন দিয়ে করলাম। আমি Ctrl+C Ctrl+Vও দিতে পারতাম, বাট আমি জাস্ট কমান্ড লাইনের মধ্যে করেছি, এই আর কিছুই নাই এখানে আসলে। সো আমরা এখানে তাহলে কি কাজ করলাম, শেয়ার দিলাম এবং ব্রাঞ্চ ক্যাশ এনেবল করলাম এবং পলিসি দিলাম। ওকে, লোকাল পলিসি। ওকে, এখন অ্যাকচুয়ালি যদিও আমরা গ্রুপ পলিসি সম্পর্কে কিছু জানি না, তারপরেও আমরা একটু গ্রুপ পলিসির ক্ষেত্রে আমরা যাব ডোমেইন কন্ট্রোলারে একটা পলিসি আপনাদেরকে দেখানোর জন্য। সেটা হলো যে ব্রাঞ্চ ক্যাশ রিলেটেড ফায়ারওয়াল সেটিংস আছে, তো সেই ফায়ারওয়াল সেটিংসটা আমরা চাইলে গ্রুপ পলিসির মাধ্যমে দিতে পারি। তো সেই জন্য আসলে আমরা আসলাম গ্রুপ পলিসির ক্ষেত্রে। আমরা গ্রুপ পলিসির অংশ থেকে কিছুটা দেখাই দিব আপনাদেরকে। তো আমরা গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট কনসোলে চলে যাই, যে জায়গা থেকে আমরা আসলে নর্মালি গ্রুপ পলিসি দিয়ে থাকি। সো আমরা জাস্ট পলিসিটা দেখেন। হ্যাঁ, এখানে আসলে ইন ডিটেলে যাওয়ার সুযোগ কম, কারণ গ্রুপ পলিসি আমি আপনাদেরকে দেখাবো। সো আমরা জাস্ট এই অংশটা দেখলে হয়তো কিছুটা বুঝতে পারতেছেন। একটু আগে আমরা লোকাল পলিসিতে এরকম একটা জায়গায় গিয়েছি আসলে। তো যাই হোক, এখানে আমরা আরো ইন ডেপথ যাব আসলে ফায়ারওয়াল পলিসি দেওয়ার জন্য, which I will actually again cover under group policy. সো এখানে জাস্ট আমি পলিসিটা দিয়ে দিচ্ছি ফর দ্য সেক অফ ব্রাঞ্চ ক্যাশ অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো আমরা এখানে উইন্ডোজ ফায়ারওয়াল অ্যান্ড অ্যাডভান্স সিকিউরিটির মধ্যে গিয়ে আমরা জাস্ট ফায়ারওয়াল পলিসি ইনবাউন্ড দিব আসলে। হ্যাঁ,
সো আইসিএমপি অ্যালাউ আছে ভার্সন 4 এবং 6 এর ক্ষেত্রে। আমরা জাস্ট প্রিডিফাইন্ড এখানে আমরা দেখব প্রিডিফাইন্ড এর মধ্যেই আসলে অনেক পলিসি আছে। সো আমরা এই যে ডাউন বাটনে যদি করি এখানেই দেখতে পাবো অ্যাকচুয়ালি ব্রাঞ্চ ক্যাশ দেখছেন, ব্রাঞ্চ ক্যাশ কন্টেন্ট রিট্রিভাল, হ্যাঁ কন্টেন্ট রিট্রিভাল। সো আমরা এটা দিয়ে দিলাম প্রিডিফাইন্ড এর ক্ষেত্রে এবং আমাদের জাস্ট আসলে আর কিছু করা লাগবে না, অ্যালাউ কানেকশনস করলেই যথেষ্ট। এই রুলটা আমরা অ্যাকচুয়ালি দিব, হ্যাঁ এবং আমরা আরেকটাতে যাব ইনবাউন্ডে, সেম কথা, নিউ রুল, আমরা প্রিডিফাইন্ডে চলে যাব এবং ব্রাঞ্চ ক্যাশ পিআর ডিসকভারি, অর্থাৎ কিনা আমরা যেহেতু HTTPS ইউজ করছি না সো এটার দরকার নাই, আমরা USDA দিয়ে করব, এটাকেও আমরা অ্যালাউ করে দিচ্ছি। সো আমরা আসলে কিছুই করি নাই, জাস্ট নেক্সট ফিনিশ করছি আর কিছুই না, দুইটাই রিলেটেড টু ব্রাঞ্চ ক্যাশ অ্যান্ড ইট ইজ বাই ডিফল্ট দেয়ার। হ্যাঁ, সো আমরা এতটুকুই আমাদের এখানে গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট কনসোলের কাজ। সো আমরা চলে যাব আমাদের SVR1-এ। SVR1-এ গিয়ে আমরা ফাইল সার্ভারে, যেটা আমরা বলছিলাম যে আসলে আমরা চাইলে কিন্তু দুইটাকে একসাথেও ইনস্টল করতে পারি বা কাজ ব্যবহার করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমরা SVR1-এ চলে এসেছি এবং সেখানে আমরা আসলে ব্রাঞ্চ ক্যাশটাকে ইনস্টল করব এই জায়গাটাতেও। ফাইল অ্যান্ড আইসকাজির আন্ডারে, ফাইল অ্যান্ড আইসকাজি সার্ভিসের আন্ডারে এখানেও ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক ফাইলস, এই যে চেক করে দিচ্ছি আমরা। তবে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো যে ফিচার্সের ক্ষেত্রেও আমরা এবার ব্রাঞ্চ ক্যাশটা সিলেক্ট করব, কিন্তু এখানে একটু ডিফারেন্ট কথা আছে যেটা একটু দেখা দরকার। সেটা কি আমরা একটু পড়ি। Branch cache installs the services required to configure this computer as either a hosted cache server or a branch cache enabled content server. If you are deploying a content server, it must also be configured as either hypertext protocol web server or background intelligent service bits based application server. To deploy branch cache enable file server, you add roles wizard to install file server role with the file server and branch cache for network file role service. অনেক কথা আছে, সিম্পলি বলা যায় যে এটা আমরা ব্রাঞ্চ ক্যাশ এখানে এজন্য দিচ্ছি যে এটা হচ্ছে আমার এই সার্ভারটা আমার ব্রাঞ্চে থাকবে। যদি আমরা হোস্টেড ক্যাশ সার্ভার হিসাবে কোনো সার্ভারকে ব্রাঞ্চে কনফিগার করতে চাই তাহলে এই ফিচার্সে এসে ব্রাঞ্চ ক্যাশটা এখানে আমার ইনস্টল করা লাগবে হোস্টেড ক্যাশ সার্ভারের জন্য। ব্যাপারটা কি তাও তো বোঝা গেল না ঠিক মতো। তো আমরা দেখি যে ব্যাপারটা আসলে একটু ইজি করা যায় কিনা। আমরা আমাদের হোয়াইট বোর্ডে চলে আসলাম এবং আমরা যদি চিন্তা করি আমাদের সেই ব্রাঞ্চের কথা,
আমরা একটা জেনেরিক ছবি এখানে আঁকতেছি। সো আমরা আলটিমেটলি এভাবেই কানেক্টেড হই আসলে, তাই না? আমরা যদি বলি যে এটা হলো বিডি আর এটা হলো ইউকে, তাহলে আমাদের দুইটা সাইট এখানে আসলে হয়ে যাচ্ছে। ওকে, সো সেম থিং একটু ইজিয়ার ওয়েতে আসলে করি, এটা বেশি ক্লামজি হয়ে গেছে। ওকে, I guess that is all what I need. ওকে, এবং এটাকে আমরা বলি আমাদের ইন্টারনেট। হ্যাঁ, তো এইভাবেই আসলে আমরা ব্রাঞ্চের সাথে কানেক্টেড, আমরা ইন্টারনেট বলে দিলাম এটা। তো এখানে আমরা বলছি যে আমাদের এটা মেইন অফিসে, আমাদের এটা হচ্ছে আমাদের ফাইল সার্ভার, আর এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফিসের একটা সার্ভার। তো এই সার্ভারকে যদি আমরা ধরেন যে এটা এবং এটা, তো আমরা ব্রাঞ্চ ক্যাশ এখানে যখন আমরা আমাদের ফাইল সার্ভারকে ব্রাঞ্চ ক্যাশ এনেবল করছি তখন আমরা শুধুমাত্র রোলে থাকা রোলসে থাকা ব্রাঞ্চ ক্যাশটাকে ইনস্টল করছি। আর এইখানে যখন আমরা ব্রাঞ্চ ক্যাশের যে সার্ভারটা ফাইল সার্ভারের ফাইলগুলোকে ক্যাশ করে রাখবে, সেই সার্ভারটার কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে সেই সার্ভারটাকে আমরা বলছি হোস্টেড ক্যাশ সার্ভার। তো সেই সার্ভারটা আমরা যখন কনফিগার করব, যেটা আমরা এখানে আসলে করছি, তখন আসলে আমরা দুই জায়গায় ব্রাঞ্চ ক্যাশ অপশনটাকে সিলেক্ট করে দিব। এখানেও ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক ফাইলস করেছি, এখানেও ব্রাঞ্চ ক্যাশ করে দিচ্ছি। এই কথাটাই আসলে এখানে বলা আছে, আর কিছুই না। বুঝতে পারছেন? তাহলে ক্লোজ করে দিলাম আমরা। এখন আমরা যদিও ফিচারটাকে ইনস্টল করে ফেলেছি, বাট আমরা এই সার্ভারকে এখনো ডিক্লেয়ার করি নাই যে সে হলো হোস্টেড সার্ভার। ওকে, সো সেইটা করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি, আপনারা হয়তো চিন্তা করতেছেন, ও স্যার তো ইনস্টল করে ফেলছে, এখন নিশ্চয়ই কোনো কনসোলে যাবে। বাট স্যাড টু সে, there is no console for branch cache. দেখেন
ultimately there is no console for branch cache. So এই ব্রাঞ্চ ক্যাশের এখন এই মেশিনটাকে হোস্টেড ক্যাশ সার্ভার করতে হলে আমাদেরকে আর কি পাওয়ারশেলের সহায়তা নিতে হবে। সো পাওয়ারশেলে আমাদেরকে বলে দিতে হবে, আমাদেরকে এনেবল করতে হবে এনেবল ড্যাশ বিসি হোস্টেড ক্লায়েন্ট না হোস্টেড সার্ভার ড্যাশ রেজিস্টার এসসিপি। এসসিপি হলো সিকিউর কানেকশন পয়েন্ট অর সার্ভার কানেকশন পয়েন্ট। এনেবল বিসি হোস্টেড সার্ভার রেজিস্টার এসসিপি। আচ্ছা, এই কমান্ডটা দেওয়ার আগে আমরা অ্যাকচুয়ালি একটা কমান্ড দিব, গেট ড্যাশ বিসি স্ট্যাটাস, অর্থাৎ ব্রাঞ্চ ক্যাশ স্ট্যাটাস বর্তমানে কি এই সার্ভারের সেটা আমরা প্রথমে দেখে নিই। দেখেন এখানে অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে, অনেক কথা বলেছে। প্রথম কথা হলো যে ব্রাঞ্চ ক্যাশ ইজ এনেবলড, ট্রু। তার মানে এখানে ব্রাঞ্চ ক্যাশ অলরেডি এনেবল করা হয়ে গেছে। ব্রাঞ্চ ক্যাশ সার্ভিস স্ট্যাটাস রানিং, ব্রাঞ্চ ক্যাশ সার্ভিস স্টার্ট টাইপ। এই মেশিন যদি রিস্টার্ট হয়, মেশিন যদি শাটডাউন হয় স্টার্ট হয়, তখন ব্রাঞ্চ ক্যাশ সার্ভিসের অবস্থা কি হবে? ব্রাঞ্চ ক্যাশ সার্ভিস অটোমেটিক্যালি স্টার্ট হবে। এবার ক্লায়েন্ট কনফিগারেশন, কারেন্ট ক্লায়েন্ট মোড লোকাল ক্যাশ, হোস্টেড ক্যাশ সার্ভার লিস্ট, কোনো লিস্ট নাই, অর্থাৎ এই মেশিনটা জানে না যে হোস্টেড ক্যাশ সার্ভার কে। হোস্টেড ক্যাশ ডিসকভারি এনেবলড, ফলস। কন্টেন্ট সার্ভার কনফিগারেশন, কন্টেন্ট সার্ভার ইজ এনেবলড, ট্রু। হোস্টেড ক্যাশ সার্ভার কনফিগারেশন, হোস্টেড ক্যাশ সার্ভার ইজ এনেবলড, ফলস। ক্লায়েন্ট অথেন্টিকেশন মোড ডোমেইন, ক্লায়েন্ট অথেন্টিকেট করবে ডোমেইনের মাধ্যমে। হোস্টেড ক্যাশ এসসিপি অর্থাৎ সিকিউর কানেকশন পয়েন্ট অর সার্ভার কানেকশন পয়েন্ট রেজিস্ট্রেশন এনেবল, ফলস। এগুলো হলো তার নিজের কনফিগারেশন। এবার আসি আমরা নেটওয়ার্ক কনফিগারেশনে কি আছে। অনেক কিছুই ট্রু আছে, ফলস আছে। কন্টেন্ট রিট্রিভাল ফায়ারওয়াল রুলস এনেবলড, ফলস। পিয়ার ডিসকভারি ফায়ারওয়াল রুলস এনেবলড, ফলস, মানে এনেবল নাই। হোস্টেড ক্যাশ সার্ভার ফায়ারওয়াল ডিসকভারি রুল, ফলস। হোস্টেড ক্যাশ ক্লায়েন্টের নেটওয়ার্কের যে ফায়ারওয়াল সেই রুলগুলা। এবার আসি হ্যাশ ক্যাশ, কোনো হ্যাশ ক্যাশে ক্যাশ করেছে কিনা। দেখেন কারেন্ট অ্যাক্টিভ ক্যাশ সাইজ 0, এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের কথা বলছে। আর ম্যাক্স সাইজ অ্যাজ পার্সেন্টেজ এটা বলা আছে ডিস্ক ভলিউমের। সো এই হলো জিনিস। এবং ডেটা ক্যাশ 0% আছে, সেটার কথা বল, কোনো ডেটা ক্যাশ করা হয় নাই। হ্যাশ ক্যাশ এবং ডেটা ক্যাশ দুইটা জিনিস, আলাদা জিনিস। আমরা একটু আগে হ্যাশ জেনারেশনের কথা বলেছিলাম, সেই হ্যাশের কথা এখানে বলা হচ্ছে। তো এটা বলার পরে আমরা অ্যাকচুয়ালি এখানে কিছু আমরা ওই কমান্ডটা চালাবো, এনেবল ড্যাশ বিসি হোস্টেড সার্ভার স্পেস ড্যাশ রেজিস্টার এসসিপি। হ্যাঁ, আমরা এন্টার দিব। কত সহজেই হয়ে গেল। এবার আমরা কিন্তু আবারও বিসি স্ট্যাটাসে যাব আমরা। এবার দেখেন হোস্টেড ক্যাশ এসসিপি রেজিস্ট্রেশন কিন্তু ফলস ছিল, এটা এনেবল হয়ে গেছে, দেখছেন। এবং আরো কিন্তু কিছু জিনিস ফায়ারওয়াল রুল কিন্তু এনেবল হয়ে গেছে, দেখছেন। আমরা উপরে যাই একটু মিলাই আমরা। এই যে দেখেন এখানে এটা কিন্তু এই কন্টেন্ট রিট্রিভাল সার্ভার রিট্রিভাল এনেবল টু সেটা ঠিক ছিল। হোস্টেড ক্যাশ সার্ভার ইজ এনেবল, এটা ফলস ছিল। হোস্টেড ক্যাশ এসসিপি রেজিস্ট্রেশন এনেবল, ফলস ছিল। যাই আমরা হোস্টেড ক্যাশে, এই যে দেখেন ফলস ফলস। এই যে হোস্টেড ক্যাশ ডিসকভারি ফলস ছিল, এটা ট্রু হয়ে গেছে। এবং দেখেন এখানে কন্টেন্ট রিট্রিভাল ফায়ারওয়াল রুলস এনেবল, এটা ফলস ছিল, এটা ফলস ছিল, এগুলি তিনটাই ফলস ছিল। আমরা যাই, এই যে দেখেন শুধু পিয়ার ডিসকভারিটা
ফলস আছে, আর বাকি দুইটা কিন্তু একটা কিন্তু ট্রু হয়ে গেছে, এবং এখানে কিন্তু এই দুইটাই ট্রু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে সাকসেসফুলি একটা হোস্টেড ক্যাশ সার্ভার হিসাবে আমরা এনেবল করেছি। এখন ক্লায়েন্টে কিছু কনফিগারেশন আছে, সে ক্লায়েন্টের কনফিগারেশনের জন্য আমাদেরকে ডোমেইন কন্ট্রোলারে যাওয়া লাগবে। তার মধ্যকার প্রধান কাজ হলো যে ক্লায়েন্টে ওই ফায়ারওয়ালের রুলটা ক্লায়েন্ট পর্যায়েও যেতে হবে। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমরা আমাদের একটা ক্লায়েন্টকে, যে ক্লায়েন্টের অবস্থান হলো কম্পিউটারসের আন্ডারে CL1 অর্থাৎ ক্লায়েন্ট 1, এই ক্লায়েন্ট 1কে আমরা মুভ করে নিয়ে যাব অ্যাকচুয়ালি আইটির মধ্যে। জাস্ট মুভ টু আইটি, বিকজ আমরা পরবর্তীতে জানবো যে আসলে আমরা অর্গানাইজেশনাল ইউনিটে না নিলে সেটা আসলে গ্রুপ পলিসি সেটার উপর অ্যাপ্লাই হয় না। এবং নট অনলি ক্লায়েন্ট, লেটস হ্যাভ অ্যানাদার মেশিন ইন দ্য আইটি OU, দ্যাট ইজ ক্লায়েন্ট 02, ক্লায়েন্ট 2। সো আমরা ক্লায়েন্ট 2কেও আইটির মধ্যে নিয়ে যাই, জাস্ট মুভ করেছি আমরা, আর কিছুই না। আইটির মধ্যে গিয়ে দেখতে পাবো আমরা অ্যাকচুয়ালি CL1 অ্যান্ড CL2 চলে এসছে। সো এটা করার একমাত্র কারণ হলো যে আমরা গ্রুপ পলিসিটা এই দুইটা ইউজারের উপরেও অ্যাপ্লাই করতে চাই, এবং আরো কিছু ক্লায়েন্ট রিলেটেড কনফিগারেশন আছে সেটাও আমরা একটু করে দিতে চাই, সেটাও এটার একটা উদ্দেশ্য। তো আমরা গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট কনসোলে চলে যাই, যেখান থেকে পলিসি আসলে আমরা দিব। তো সেখান থেকে অ্যাকচুয়ালি পলিসি আমরা কনফিগারই করে ফেলি, কিন্তু ইনডেপথ আমরা ওখানেই দেখবো আসলে থার্ড মডিউলে। তা আমরা একটা পলিসি করব আইটিতে, আমরা রাইট ক্লিক করে বলবো যে ক্রিয়েট এ GPO ইন দিস ডোমেইন অ্যান্ড লিঙ্ক ইট হিয়ার, এবং পলিসির নাম দিব আমরা BC ক্লায়েন্ট, মানে ব্রাঞ্চ অফিস ক্লায়েন্ট। পলিসি হলো এটা। সো আমরা ওকে করে দিলাম। আলটিমেটলি কিছুই ঘটলো না, বাট BC ক্লায়েন্ট এখানে তৈরি হয়ে গেল, এবং আমরা এডিট করব এটাকে। এবং আমরা পলিসিজের আন্ডারে কম্পিউটার কনফিগারেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে চলে যাব এবং নেটওয়ার্কে চলে যাব। এক্সপ্যান্ড করলে আমরা দেখতে পাবো গতবার আমরা গিয়েছিলাম ল্যান্ডম্যানে, এই ল্যান্ডম্যানে গিয়েছিলাম আমরা, ল্যান্ডম্যান। এবার আমরা যাব ব্রাঞ্চ ক্যাশ ইটসেলফে, গতবার আমরা ব্রাঞ্চ ক্যাশে যাই নাই। সো ব্রাঞ্চ ক্যাশ ইটসেলফে যাব আমরা, এবং আমরা বলবো টার্ন অন ব্রাঞ্চ ক্যাশ। ক্লায়েন্টে ব্রাঞ্চ ক্যাশ টার্ন অন করব, আমরা এনেবল দিয়ে দিব, এবং আমরা এনেবল অটোমেটিক হোস্টেড ক্যাশ ডিসকভারি বাই সার্ভিস কানেকশন পয়েন্ট। আমরা সার্ভিস কানেকশন পয়েন্ট বা SCPর যে ব্যাপারটা সেটাকে আমরা এডিট করব এবং এনেবল করে দিব অটোমেটিক্যালি। তখন তাহলে সার্ভিস কানেকশন পয়েন্টকে সে ডিটেক্ট করবে, এবং আমরা এনেবল কনফিগার ব্রাঞ্চ ক্যাশ ফর নেটওয়ার্ক ফাইলস, আমরা এটাকে এনেবল করে দিব। এখন এখানে আপনি বলে দিতে পারেন যে এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এখানে বলা হচ্ছে যে ব্রাঞ্চের সাথে মেইন অফিসের যদি লেটেন্সি কত লেটেন্সি থাকলে সে ক্যাশ করবে সেইটা বোঝাচ্ছে এখানে। তা আমরা এখানে এটাকে 80 দিব না, আমরা বলবো 0, মানে যে কোনো ফাইলই ক্যাশ করো, লেটেন্সি যাই হোক না কেন। বুঝতে পারছেন? লেটেন্সি যাই হোক না কেন তুমি ক্যাশ করো ফাইল।
লেটেন্সি মানে হলো আমরা যদি কোনো একটা মেশিনকে পিং দেই আমরা দেখতে পাবো একটা টিটিএল ভ্যালু জেনারেট হয়, সেটাই হলো লেটেন্সি। এখানে আমরা বলছি যে যদি লেটেন্সি ভ্যালু 80 হয় তাহলে তুমি ক্যাশ করবা, আমি বলছি 0, তার মানে লেটেন্সি ভ্যালু যাই হোক না কেন তুমি ক্যাশ করবা। আমরা ওকে করে দিচ্ছি। তো এটা কেন দিচ্ছি, বিকজ আমি তো আর এখানে ব্রাঞ্চকে সিমুলেট করতে পারছি না, সো দ্যাটস ওয়াই আমরা বলছি যে সবই ক্যাশ করো। এটা হচ্ছে বিষয়, আর কিছুই না। সো আমরা এবার চলে যাব আমাদের যে মেশিন CL1 যেটাকে আমরা একটু আগে দেখেছিলাম, অথবা আমরা এখানে রাইট ক্লিক করে বলতে পারি যে গ্রুপ পলিসি আপডেট। এই যে দুইটা কম্পিউটার সে খুঁজে পেয়েছে, আমরা দুইটা কম্পিউটারকে আপডেট করে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, তো আমরা এটা জানবো আসলে এই আপডেট কেন করছি ইত্যাদি ইত্যাদি, যদিও এখানে আপডেটের ব্যাপারে দেখিয়েছে বাট ফেইল হয়েছে, তাই না? সো যাই হোক আমরা এখানে CL1 এ যাব, বিকজ ফেল হয়েছে গ্রুপ পলিসি অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট ইটসেলফে গিয়ে বা রিমোটলি বা মেশিনটা রিস্টার্টের প্রয়োজন হয়, বা এরকম অনেক কিছুই আছে। কেন কোন ক্ষেত্রে কি করা লাগে সেটা আমরা আসলে দেখব পরবর্তীতে ইন ডিটেল যখন আমরা গ্রুপ পলিসি আলাদাভাবে শিখব। এবং একটা ক্লাসে হবে না, 2-3টা ক্লাস লাগবে শুধু গ্রুপ পলিসি শিখতেই আমাদের। সো বুঝতেই পারছেন গ্রুপ পলিসি ওয়ান অফ দ্য পাওয়ারফুল ফিচার অফ উইন্ডোজ সার্ভার। এটা আসলে অন্য কোনো সার্ভার ওএস এ নাই। সো আমরা CL1 এ চলে এসেছি। তো এই আপডেটটা করার জন্য স্পেশাল একটা কমান্ড দেওয়া লাগে, হয়তো আপনারা অনেকে জানেন, বাট এই কমান্ডটা অ্যাকচুয়ালি যে কেউ দিতে পারে, এটার জন্য অ্যাডমিন হওয়া লাগবে এমন না। সো কমান্ডটা হলো gpupdat force। সো অবভিয়াসলি এই জিপি আপডেট, এই জিপি গ্রামীণ ফোন না, এই জিপি হলো গ্রুপ পলিসি। তো আমরা এখানে একটা কমান্ড দিব netsh branch cache show status all। দেখেন এখানে কি বলছে, কারেন্ট স্ট্যাটাস ব্রাঞ্চ ক্যাশের স্টপড, অর্থাৎ কি না স্টার্টেড না ব্রাঞ্চ ক্যাশ। দেখছেন? তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই মেশিনটাতে ব্রাঞ্চ ক্যাশ আসলে এখনো পর্যন্ত স্টার্টই হয় নাই। সো এই যে দেখছেন সেট বাই গ্রুপ পলিসি, এই কথাটা কিন্তু এসছে। সো যাই হোক আমরা আবারও কিন্তু গ্রুপ পলিসির এই ফোর্স কমান্ডটা দেই, দেখি সে কাজ করে কিনা, পলিসিটাকে সেকেন্ড বারে সে আপডেট করতে পারে কিনা। আমরা এক্সপেক্ট করছি কারেন্ট স্ট্যাটাসের ওই জায়গাটাতে স্টপ না হয়ে রানিং হবে। আমরা আবারও স্ট্যাটাস অল দেই, দেখি সেকেন্ড বারে সে রানিং দেখাচ্ছে কিনা। ওয়াও, কাজ হয়ে গেছে তাই না, রানিং দেখাচ্ছে এখন। এবং দেখেন হোস্টেড ক্যাশ লোকেশন কোনটা দেখাচ্ছে, LON-HVR1। ডেফিনেটলি ম্যাজিক না, আমরা একটু আগে কনফিগার করেছি, রাইট? সো
আমরা দেখে নিলাম যে ট্রুলি আমাদের মেশিনটাতে এখন ব্রাঞ্চ ক্যাশ, ক্লায়েন্ট মেশিনটাতে ব্রাঞ্চ ক্যাশ এনেবল হয়ে গিয়েছে। সেম কাজটা করব আমরা CL2 তে গিয়ে। হ্যাঁ, সো CL2 তে আমরা গেলাম। আমরা একইভাবে আমরা জিপি ইউপি দিয়ে, আচ্ছা জিপি আপডেট দেওয়ার আগে আমরা নেট এসএইচ কমান্ডটা আমরা দেই। branch show status all। তো এখানেও স্টপড দেখাচ্ছে, তাই না? আমরা এখানে কিন্তু শুরুতেই দেই নাই জিপি আপডেট ফোর্স। এবার দেই। দেওয়ার পরে আবারও আমরা স্ট্যাটাস অলটা দেই এবং আমরা এক্সপেক্ট করছি এবার রানিং দেখাবে। স্টিল রানিং দেখায় নাই। আমরা আরেকবার দেই, নট দিস ওয়ান, অ্যাকচুয়ালি আমরা দিতে যাচ্ছিলাম পলিসি জিপি আপডেট ফোর্স। সো আবারও আমরা স্ট্যাটাস অল দিয়ে দেখি আমাদের রানিং কিনা। স্টিল নট রানিং, তাই না? সো সামটাইম অ্যাকচুয়ালি দিস ক্যান হ্যাপেন। সো কিছু সময় আমরা দিয়ে দেখব, 3 বার দিব। যদি না হয় আমরা আমাদের মেশিনটাকে রিস্টার্ট করব। অ্যাকচুয়ালি এবার রানিং কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, সো আমরা 2 বার দিয়ে ব্যর্থ হইলাম, 3rd বারে গিয়ে কিন্তু হলো। সো আমরা ব্রাঞ্চ ক্যাশটাকে এনেবল করে দিলাম। আমরা ব্রাঞ্চ ক্যাশটা এনেবল করে দিলাম এবং ইমপ্লিমেন্ট করে ফেললাম। এখন আমরা এটাকে দেখব কিভাবে, তাই না? তো দেখার জন্য আসলে আমাদের একটা সিস্টেম আছে, এটাকে বলা হয় পারফরমেন্স মনিটর, পারফমন। হ্যাঁ, পারফমন দিলে আসবে এটা, পারফরমেন্স মনিটর। সেই পারফরমেন্স মনিটরে আমাদেরকে কিছু কাজ করা লাগবে। পারফরমেন্স মনিটরের এখানে আমাদেরকে এটা রিমুভ করে দিয়ে আমাদেরকে ব্রাঞ্চ ক্যাশ রিলেটেড
কিছু জিনিস অ্যাড করা লাগবে এখান থেকে। এই যে ব্রাঞ্চ ক্যাশ, অনেক কিছু সিলেক্ট করা আছে, বাট আমাদেরকে আমরা জাস্ট সবই দিয়ে দিলাম, আমরা ওকে করলাম, অনেক কিছু চলে আসবে ব্রাঞ্চ ক্যাশের ক্ষেত্রে। আমরা এটা এই অবস্থায় রাখি, ওকে। এবং আমরা আরেকটা জায়গায় এই কাজ করব, সেটা হলো CL2তেও আমি সেই একই কাজ করতে পারি। CL1-এ আমরা চলে যাই, একই কাজ আমরা CL1-এও করব, এটা 2 ছিল। সো আমরা চলে যাব পারফমনে, আমরা যদি রানেও পারফমন লিখি একই কাজ হবে। এবং আমরা কিন্তু বিভিন্ন ভিউ দেখতে পারি, আমরা যদি যাই রিপোর্টে দেখব যে সব 0 দেখাচ্ছে, তাই না? বিকজ এখনো ব্রাঞ্চ ক্যাশ রিলেটেড কোনো অ্যাক্টিভিটি হয় নাই, দ্যাটস ওয়াই। এবং আরেকটা জায়গায় চলে যাই আমরা, যে জায়গাটাতে ক্যাশ জমা থাকবে, অর্থাৎ LON SVR, সেখানেও আমরা পারফমন দিয়ে একই কাজ করব। I don't need that. সো আমরা চলে যাই এখানে, রিমুভ করে দেই এবং অ্যাড করি আমাদের ব্রাঞ্চ ক্যাশকে। সো আমরা একটু স্ক্রল করি, অ্যাড করে দেই, ওকে। সো চলে আসলো, আমরা রিপোর্ট ভিউতে চলে যাই। সো আমরা দেখতে পাবো সব 0 আছে। ক্যাশ কতটুকু হলো, কোত্থেকে হলো, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা দেখব। হ্যাঁ, তো আমরা চলে যাই CL1-এ, আমরা CL1-এ থাকবো এবং CL1-এ থেকে একটা ইন্টারেস্টিং কাজ করব। আমরা রানে গিয়ে আমরা CL1-এ থেকে ওই যে আমরা শেয়ার ফোল্ডার করেছিলাম সেটাকে আমরা অ্যাক্সেস করব এখান থেকে, ওকে। কারণ আমরা ফাইল নিয়ে আসতে চাই। ওখানে একটা ফাইল আমরা রেখেছিলাম, আপনাদের খেয়াল আছে হয়তো, MS Paint। আমরা সেই MS Paint-কে আমরা এখন অ্যাক্সেস করব। SYD_SVR1/share, হ্যাঁ, এটাকে আমরা অ্যাক্সেস করব। এন্টার দিলাম, আমরা ঢুকে গেলাম এখানে। এবং আমি একটু অ্যাকচুয়ালি কি করতে চাই, একটু সাইড বাই সাইড রাখতে চাই ফর বেটার ভিউ। অলরেডি দেখছেন? এবং আমরা যদি এটাতে কপি করি, এটাকে কপি করি এবং এটাকে ডেস্কটপে রাখলাম, মনে করেন, মিনিমাইজ করে MS Paint-কে, অবভিয়াসলি সে ডেস্কটপে চলে আসবে। এই যে দেখেন, রিট্রিভাল বাইটস ফ্রম সার্ভার, রিট্রিভাল বাইটস সার্ভড, SMB বাইটস ফ্রম সার্ভার। এবং এইটার প্রপার্টিজে যাই আমরা, দেখেন কতখানি মেলে এটার সাথে, 6.3 MB, তাই কিন্তু দেখাচ্ছে এখানে কিলোবাইটে। যাই হোক,
তার মানে ট্রুলি এই ফাইলটা সার্ভার থেকে এসছে, কোনো ক্যাশ থেকে না বা ব্রাঞ্চ ক্যাশ থেকে না, তাই না? এখন আমরা এইটা ছিলাম হলো আমরা কোথায়, ক্লায়েন্টে। এই যে দেখেন LON-CL1। এবার চলে যাই আমরা আমাদের সেই হোস্টেড ক্যাশ সার্ভারে, দেখি তার ওখানে কি হয়েছে। ও, তার ওখানে দেখছেন ওই রিলেটেড একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। সে কিন্তু কিছু জিনিস ক্যাশ করে রেখেছে, দেখছেন? এই যে এটা, এবং আমরা যদি পাওয়ার শেলে এখানে দেখি যে গেট ড্যাশ বিসি স্ট্যাটাস, যেটা আগে আমাদের ছিল, এই যে বিসি স্ট্যাটাস, গতবার কিন্তু দেখেন কারেন্ট ক্যাশ সাইজ 0 ছিল। এবার আমরা দেখি ক্যাশ সাইজ কত হয়েছে। এটা কি মেলে? দেখেন 6573184। আমরা যাই CL1 এ, 6573184, দেখছেন? সেম থিং ক্যাশড বাই হোস্টেড ক্যাশ সার্ভার। এবার আমরা চলে যাব CL2 তে, বিকজ CL1 এ আমরা CL1 এটা কপি করেছে, বাট CL2 তে গিয়ে আমরা দেখেন CL2 তে এখনো ওর কাছে কিন্তু কিছু আসে নাই। সো CL2 তে সেম পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব। আমরা এখানে বলবো /SYD-SVR1 এখানেও শেয়ার চলে আসার কথা, কথাটা SHARE শেয়ার। আমরা এখানে 00 আপনারা দেখতে পাচ্ছেন, ওকে করে দিলাম। আমরা দেখি এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। আচ্ছা, দিলাম আমরা। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি, ঠিক না? সো আমরা এই ক্লিক করার সাথে সাথে কাজ হয়ে যায়, বুঝছেন এটা? সো আমরা রাইট ক্লিক করে এই যে দেখেন কি হয়েছে, কাজ কিন্তু তার শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা এখানে ডেস্কটপে এটাকে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই MS পেইন্টটা আসলে কোত্থেকে আসলো। আমরা পারফরমেন্স মনিটরে গিয়ে দেখি, রিট্রিভাল ব্রাঞ্চ রেট, দেখছেন? বাইটস ফ্রম ক্যাশ, এইটা দেখাচ্ছে, দেখছেন? বাইটস ফ্রম ক্যাশ, তার মানে ক্যাশ থেকে কিন্তু এটা আসছে, নট সার্ভার থেকে। এবং SMB বাইটস ফ্রম ক্যাশ, দেখছেন? কিন্তু দেখেন সার্ভারে কিছু আছে বাট নট নিয়ার, ভেরি নিয়ার, দেখছেন? সো তাহলে আমরা ট্রুলি দেখে ফেললাম যে আসলে ব্রাঞ্চ ক্যাশ থেকেই আসলে ফাইলগুলিকে আসলে কপি করে নিচ্ছে। So these were the configuration of branch cache, and we have verified how branch cache works. তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমরা আগামী দিন থার্ড মডিউলে গিয়ে দেখব সেখানকার জিনিসপত্র। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী দিন। আল্লাহ হাফেজ তাহলে সবাই। হ্যালো স্যার, একটা জিনিস। হ্যাঁ বলেন। এটার
ব্যাক এন্ডে মানে কোন পোর্টটা আসলে ইউজ করতে হইতে পারে, ফাইল সার্ভারের ডিফল্ট পোর্ট অর এসএমবির পোর্ট ইউজ হবে এটা মানে এসএমবি ইউজ করছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা এসএমবি ইউজ ওকে করছে। আচ্ছা আর ঠিক ব্রাঞ্চ আছে। ক্যাশের ক্ষেত্রে ওই যে যে দুইটা ফায়ারওয়াল রুল দিলাম, হুম হুম। ওই ফায়ারওয়াল রুল দুইটা দিতে হবে কিন্তু। আমার ব্রাঞ্চ আর ক্যাশে আর পোর্ট 80ও ওপেন থাকা লাগবে, বুঝতে পারছেন? আর যদি ব্রাঞ্চ ক্যাশ এইচটিটিপিএস এ করেন তাহলে আবার তখন 443 ওপেন থাকা লাগবে। ওগুলি তো নর্মাল, ওগুলি তো বুঝতেই পারছেন, এই আর কি। ঠিক তো ওকে, আল্লাহ হাফেজ তাহলে সবাই। আছে। ওকে, আল্লাহ হাফেজ।